জীবন মানে যন্ত্রণা, নয় ফুলের বিছানা, সে কথা সহজে কেউ মানতে চায় না। এটা একটা পুরনো ছবির গান আমাদের বাংলাদেশের। আসলে সবসময় যে জীবন মানে যন্ত্রণা, এটা বলাটা ভুল। হ্যাঁ, জীবনের খারাপ দিক আছে। খারাপ দিক আছে মানে ভালো দিকও আছে। একসময় ভালো দিক আসবে, একসময় খারাপ দিক আসবে। জীবন যুদ্ধ হবে, জীবন থেমে থাকে না। তবে আমরা সবসময় ভালো দিকটাই পেয়ে যাই, যদি আমরা খারাপ দিকটাকে এটাকে একেবারে টপকে যেতে পারি নিজের পরিশ্রমে। আজকের বিষয় হচ্ছে জীবনের খারাপ দিক। শুভ সন্ধ্যা। আমি মুনিরা ইউসুফ মেমি নেক্সাস লেডিস ক্লাবে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। বরাবরের মতো আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের নারী বন্ধুরা। তাদের সাথেই প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি। কেমন আছেন আপনারা? ভালো আছি, শুভ আলহামদুলিল্লাহ, সন্ধ্যা। ভালো আছি। ভালো লাগছে আপনাদের দেখে। কাজী নাসরিন সিদ্দিকা, নির্বাহী পরিচালক, এডুকেশন অ্যান্ড কালচারাল সোসাইটি, সুস্বাগতম। রুবিনা আক্তার, রন্ধনশিল্পী ও উদ্যোক্তা। জি। রন্ধনশিল্পী উদ্যোক্তা দুটোই, মানে রান্না নিয়েই আপনার উদ্যোগ? উদ্যোক্তা যেটা সেটা হচ্ছে আমি করি অনলাইনে শাড়ির বিজনেস। আচ্ছা, সেটা একটু শুনি আপনার কাছ থেকে। আপনার শাড়ি এবং রান্না। রান্না, হ্যাঁ। আচ্ছা, কোনটা আগে? রান্নায় আগে আসলেন না শাড়ি? রান্না তো আসলে ছোটবেলা থেকেই ভালো লাগতো। আচ্ছা, দেখতাম মা রান্না করতো, নিজেরও ভালো লাগতো। আমি যখন ক্লাস 4 থাকি তখনই আমি দেখা যায় কি মনে হলো আজকে এটা খাবো, আমি এটা করি। দেখা যায় যে ক্লাস 4 তখনই আমি আপনাকে দেখে মনে হয় না তো আপনি খাওয়া দাওয়া করেন। আপনাকে দেখে মনে হয় আপনি শুধু রান্নাই করেন। সেই ছোটবেলায় পোলাও রান্না করেছি। মনে হলো আচ্ছা না আজকে ইলিশ মাছ ভাজি খাবো, সাথে সাথে করে ফেলতাম। তো আবার ধর একবার মনে হলো যে আমার একটা ছোট্ট বিড়াল ছিল, তো আমার বান্ধবীর একটা বিড়াল ছিল, ও বললো যে বিয়ে দিবে। আচ্ছা, পুতুল বিয়ে, মানে বিড়ালের বিয়ে দিবে। আচ্ছা, এখন ও বললো যে বিরিয়ানি খাওয়াতে হবে। তখন তো আমি সেই ছোট 4 কি 5 এ পড়ি। একদমই ছোট। আচ্ছা, এখন কি করব? মাকেও তো বলা যাচ্ছে না যে কি বলি। আচ্ছা, বিরিয়ানি রান্না করব। বিরিয়ানি রান্না কিভাবে করে আমি কিন্তু জানি না, কিন্তু আইডিয়া করে আমি করলাম। এটা হয়তো সাদা গ্রেভি করে রান্না করব, পোলাও রান্না করব, দুটো মিক্সড করে ফেলবো। সেই প্রথম আমার ক্লাস 5 এ এই বিরিয়ানি রান্না করলাম, চিকেন বিরিয়ানি। সেই দিয়ে বিড়ালের বিয়ে দিলাম। খেলো মানুষজন? হ্যাঁ, বিড়ালকে একটু খেয়েছে? খেয়েছে। আচ্ছা, সেই থেকে শুরু আর কি। আমার যখনই মনে হতো মানে এইটা করি, এটা এইভাবে হবে, বা আমি নিজে নিজে, তার মানে রান্নাটা খেয়ে তো সবাই অনেক প্রশংসা করেছে। প্রশংসা করতো। আমার বাবা ছিল মানে খুব খেতে পছন্দ করতো, মজার মজার খাবার খুব পছন্দ করতো, রান্না করলে খুব ভালোবাসতো। তো আমরা আবার ঢাকা ইউনিভার্সিটিতে পড়তাম, ভাই বোন ছিলাম আমরা হচ্ছে 5 জন। তো প্রতিটা ভাই বোনই দেখা যায় কি যে ঢাকার বাইরে, একজন মেডিকেলে পড়তো সলিমুল্লাহ মেডিকেলে, আরেকজন আছে জাহাঙ্গীরনগরে, 2 ভাই বোন পড়তো। তারপরে আমি পড়তাম হচ্ছে নারায়ণগঞ্জে। আমাকে দিতে চাইতো না। আমার ছোট ভাইটা ছিল খুবই ছোট, আমার থেকে প্রায় 10 থেকে 12 বছরের ছোট। হ্যাঁ, তো আমি চলে গেলে বাসা খালি হয়ে যাবে, দিবে না। সেই করে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিলাম কোচিং ছাড়া, হয়ে গেল আমার। তখন আর কি বাবা কিন্তু ছাড়তে চাচ্ছে না, তো ভাইয়া বুঝালো আসলে অনেকে চান্স পায় না, ও পেয়েছে কেন দিবেন না। তারপরে বোঝানোর পর রাজি হলো। রাজি হওয়ার পর বাবা বললো ঠিক আছে করবে, পড়বে ইউনিভার্সিটিতে, কিন্তু বাসা থেকে যাতায়াত করে পড়বে। আমাদের বাসা ছিল নারায়ণগঞ্জ, তো আমি বাসে যাতায়াত করে পড়াশোনা করেছি। তারপর উঠেছে ওই যে যখন আমরা বাসায় আসতাম, আমার বাবা ওয়েট করে থাকতো কখন রান্না করবে। এই গল্পে আবার আসছি। আমরা একটু নাসরিন আপার কাছে যাচ্ছি। নাসরিন আপা, আপনি এডুকেশন অ্যান্ড কালচারাল সোসাইটি, হ্যাঁ, আগে আপনার এই পরিচয়টা আমি জানতে চাচ্ছি। কিভাবে এই কাজটি শুরু করলেন, কিভাবে এই জায়গাটায় আসলেন, আপনার শখ, আহ্লাদ, ইচ্ছা, ভালো লাগা, কিরকম সময়টা পার করে আজকে এই জায়গাটায় আপনি দাঁড়ালেন? আসলে আপা, আপনি আমাকে অনেক কিছু মনে করিয়ে দিলেন। একটা বহতা নদীর মতো জীবনটা বয়ে বয়েই তো আজকে এই জায়গায় এসেছি। ছোটবেলা আসলে খুবই একটা সাংস্কৃতিক পরিমণ্ডলে একটা শিক্ষিত একটা পরিবেশ পেয়েছি। তারপরেও তো জীবনের খারাপ সময় নিয়ে আজকে আমরা যেহেতু কথা বলবো, অনেক
চড়াই উতরাই থাকে সমাজে, আর আমরা যে বয়সটা এসেছি আমাদের অভিজ্ঞতা অনেক অনেক, ভালো মন্দ সব কিছু মিলিয়ে আমরা অনেক কিছু বলতে পারি, অনেক কিছু বলতে পারি। এখন তবে একটা জিনিস হয়েছে যে আমি আপার মতোই বলতে হয় যে বাড়ির ছোট ছিলাম 4 ভাই বোনের মধ্যে। তো আমার বাবা মায়ের যে সংগ্রাম, ভাই বোনেরও যে সংগ্রাম, ওরা আবার কি করেছে, আমি যখন যেহেতু ছোট ছিলাম ওরা আমাকে একেবারে ঘিরে ধরে রাখতো যাতে আমার গায়ে আঁচটা খুব কম লাগে। এই অভিজ্ঞতা আমার আছে, ছোটদের আজ কম লাগলেও ছোটদের অনুভূতি খুব প্রখর থাকে ভীষণ, যার জন্য মনে করতে পারি আমার ইমিডিয়েট যে বড় বোন লাকি, ওর আমি বলতাম দুর্গা দিদি, অপুর যেমন দুর্গা দিদি ছিল, সব সময় তাকে দেখে দেখে আগলে রাখতো, এক ধরনের মায়ের মতো, এক ধরনের বোনেরা, তাই না? সেই বড় বোনেরা 2 বোন মায়ের মতো। আমাকে মা কখনো মারতে পারতেন না, ভাই আর বোন এসে আগলে ধরতেন। তো এই দিক দিয়ে বলতে গেলে বলতে হয় যে আসলেই অনেক অনেক প্রিভিলেজ। কিন্তু একই সাথে আবার সেই যে মধ্যবিত্ত পরিবারগুলো যে টানাপোড়েন সেগুলো দেখেছি, সামাজিক ক্রাইসিস গুলো দেখেছি। তবে ভালো স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পেয়েছি, বিকারুন্নিসা কলেজের মতো কলেজে, ঢাকা ইউনিভার্সিটির। আসলে এখন মাঝে মাঝে ভাবি পরিশ্রম করে কিন্তু আমার চাইতে যে বাবা মায়ের কত পরিশ্রম গেছে, কত মানে অর্থনৈতিক ভাবে তাদেরকে কত স্ট্রাগল করতে হয়েছে, এখন এই বয়সে এসে ফিল করি, বাবা মা হয়ে আমরা বুঝতে পারি। তারপর আপনার যেটা বললেন যে ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করার পরই আমি একটা এনজিওতে জয়েন করি প্রোগ্রাম অফিসার হিসেবে। সেটা ছিল অ্যাজ আন আরবান গার্ল আমার প্রথম ঢাকার বাইরে যে সাতক্ষীরায়, সেখানে আমার কাজ করার অভিজ্ঞতা হলো। তখন কি অলরেডি আপনি গট ম্যারিড? আমি তখন বিয়ে হয়েছে আমার। আসলে বিয়ের আগে আমাকে বলতে হয় যে যখন আমি অনার্সে পড়ি সেই সময়ই আমার আম্মা মারা যান। তো আসলে এতদিন একটা ওই যে যেটাকে বলা হয় খুব স্পুন ফিডিং এর মধ্য দিয়ে বড় হতে হতে হঠাৎ করে জীবনের একটা কঠিন বাস্তবতা চলে আসলো। আমার মনে হলো কি ওই সময়টায় জীবনে ইম্যাচুরিটি গুলো যেন হঠাৎ করে আমাকে ধাক্কা দিয়ে একটানে যেন আমাকে বড় করে দিয়েছে, ম্যাচিউর করে দিয়েছে। তারপর আমি জবে জয়েন করলাম, সেটা ছিল এনজিও। এবং আমি তারপর মানুষের যেই কষ্টগুলো খুব গ্রাসরুট লেভেলে গিয়ে আমি দেখলাম। প্রথম দিকে খুব এক্সাইটমেন্ট নিয়ে যাওয়া শুরু করলাম। এখনো আমি মনে করতে পারি প্রশিকার শামীমা আপা একজন ছিলেন, একটা রিপোর্ট এসেছিল সেই সময়, জনকণ্ঠ ইনকিলাব কিছু একটা পত্রিকা হবে, তো সেই পত্রিকায় আসলো যে মুরাদনগরে প্রচন্ড রকমের ভায়োলেন্স হচ্ছে, দৌড়া মারা হচ্ছে, তো সেইখানে একটু রিপোর্টের ভিত্তিতে যেতে হবে। ওখানে যেই আমি প্রথম দেখলাম যে জীবন কত ভয়াবহ হতে পারে, কত ভালো আছি আমরা 2000 সালে, মানে 25 বছর আগে আমি এবং সেই আপা গেলাম, এবং সেই ডেসপারেট একজন মানুষ, সে আমাদের শামীম শিকদারের মতো আমি বলতাম যে উনি যেমন মৌলবাদীদের কাস্তে হাতে অপরাজেয় বাংলা আমাকে ভাস্কর্য বানাতে দেবে না, উনি যেমন দৌড়ে গিয়েছিলেন, সে আপাও সেই মৌলবাদী এবং সেই মানুষগুলোর সামনে রুখে দাঁড়িয়েছিল। আমি তখন দেখলাম জীবন আসলে কিন্তু অনেক কঠিন ওদের জন্য, ওদের জীবনের খারাপ সময়গুলো। একটা ঘটনা আমার লেগেই থাকে, খারাপ সময়গুলো, সেখান থেকে তারা বের হতেই পারে না। সেটা হলো যে যুদ্ধ করে যায় যে ওখানে একজন প্রেগন্যান্ট মহিলা, তাকে 100টা দৌড়া মারা হবে, 50-60টা দৌড়া মারার পরে তাকে, মানে সে শ্বশুর বাড়ির কিছু একটা কথা শোনেনি, তারপরে সে এতটাই অসুস্থ হয়ে যায়, ওয়েট করছে তারা যে তার বাচ্চাটা হবার পরে বাকি দৌড়াগুলো মারা হবে। তাকে দেখতে গেলাম, সারা গায়ে তার ঘা হয়ে গেছে, সে মাটিতে গড়াচ্ছে, দে আর ওয়েটিং যে কখন বাচ্চাটা হবে, তার শাস্তিটা শেষ করতে হবে। ওই রকম একটা ভয়াবহ সময়কে দেখে, নিজের চোখে দেখে মানে তখন আমার কাছে মনে হলো যে 2 বোনকে দেখেছি, বড় বোনকে সাথে রেখে আবার ছোট বোনকে বিয়ে করার কারণে হাজবেন্ড, সে তখন যেহেতু 2 বোনকে আমাদের সামাজিক এবং ধর্মীয় দৃষ্টিতে বিয়ে করা যায় না, তখন সেই বড় বোনটা পাগলের অভিনয় করে থাকে, কারণ সমাজকে তাকে বোঝাতে হয় আমি পাগল বলে আমার হাজবেন্ড আমার বোনকে বিয়ে করেছে। এই জিনিসগুলো দেখে আসার পরে এত অল্প বয়সে তখন আমার মনে হলো যে না, ফর দ্য রেস্ট অফ মাই লাইফ আই হ্যাভ টু ওয়ার্ক, আই হ্যাভ টু ডু সামথিং ফর উইমেন অ্যান্ড গার্ল। আর আমার মায়ের কথা একটু বলতেই হয়, মা সবসময় বলতেন যে জানো আমি হাই স্কুলটায় যেতে পারিনি, ফার্স্ট গার্ল ছিলাম, কারণ হচ্ছে নদী সাঁতরে যেতে হতো। আমার ভাইরা চলে গেছে, তারা এক একজন পিএইচডিও করেছে, অনেক বড় বড় জায়গায় আছে, আমি যদি ওই নদীটা সাঁতরাতে পারতাম আজকে আমি ওদের মতো হতাম। তো এখন আমি আপা একটা বই লিখছি, ক্রস দ্য রিভার, যদি আমরা নদীটা পার করে দিতে পারি মেয়েদের, তাহলেই কিন্তু হয়। তো এখন আমি সেই তারপর থেকেই কাজ শুরু করেছি, এনজিওতে কাজ করেছি। ভীষণ ভালো লাগলো যে সাধারণত মায়েরা তার সন্তানের মাঝে তার স্বপ্নটা, অপূর্ণ স্বপ্নটা পূর্ণ করতে চায়। ওই থেকে আমার অর্গানাইজেশন এনজিওটা প্রতিষ্ঠা করা। আমার বাবা মা কেউই বেঁচে নেই।
তো যাই হোক, আবার ঘুরে আসি। জানি না আপনি বাড়ির ছোট মেয়ে না বড় মেয়ে, তবে ওনার সাথে আমার একটা বিষয় খুব মিল। আসলে ছোট সন্তানের আদর অনেক বলে, কিন্তু তারা সবকিছু কিন্তু খুব হারায় আগে। বাবা মা তারা কম পায়, সবাইকে তারা কিন্তু কম পেয়ে যায়, যার জন্য তারা আবার আলটিমেটলি খুব ম্যাচিউরড হয়ে যায়। আমি জানি না আপনি কত নাম্বার সন্তান এবং আপনার কিছু অভিজ্ঞতা এখন বলতে পারেন। আমি হচ্ছে 4 নাম্বার। আচ্ছা। আমিও অল্প বয়সে বাবা মাকে হারিয়েছি। আচ্ছা, ঠিক আছে, একটু সময় নেন, আপনি একটু সময় নিন। আসলে খারাপ লাগে, সেদিনও যেমন আমাদের আড্ডায় এরকম বাবার কথা চলে এসেছে। স্বাভাবিক, আসলে হয় কি, আমরা যতটা ম্যাচিউরড হতে থাকি তখন বাবা মার জন্য কি করেছি এসব মনে আসে না, মনে হয় যেন কি করিনি, আরো কি করতে পারতাম। হ্যাঁ সেটাই। তো বাবা মা আমরাও একদিন থাকবো না আমাদের সন্তানদের কাছে, এটাই স্বাভাবিক। এখন কি একটু বলতে পারবেন? হ্যাঁ, আসলে আমি যখন অনার্সে সেকেন্ড ইয়ার, আমি খুব সরি, আসলে গল্পে চলে আসছে কথাগুলো। হ্যাঁ, তখন আমার বাবার ক্যান্সার ধরা পড়ে। আচ্ছা, আমরা পরে আসি। আপনি একটু আপা, আপনি বলছিলেন একটু গান গাবেন, একটু গান গেয়ে ওনার মনটা হালকা করে দিন। একটু যা যা মনে আসে, পারলে আমি আপনার সাথে গাইবো গান। আপনিও সুর মিলালে সুর মিলান। নদী আপন বেগে পাগল পারা, আমি স্তব্ধ চাপা তরু, গন্ধ ভরে তন্দ্রাহারা, নদী আপন বেগে পাগল পারা। আমাদের আসলে সেই কথাগুলো আমার চলা যায় না বলা। আমার চলা গান না পার, থামলেন কেন? এখন শুরু করেন, শুরু করেন গান। উনি গাইবে, উনি গাচ্ছে গান, আপনি গান। আর কিছু কি মনে হচ্ছে আপনার? আপনি গান, আপনি সুন্দর গাইতে পারেন। ঠিক আছে, আমরা গল্পে ফিরে যাই। হ্যাঁ, বলুন আপনার অন্য গল্প বলুন, আপনার ক্যারিয়ার নিয়ে বলুন, আপনার যে উদ্যোগটা আছে, যে শাড়ি নিয়ে, কিভাবে শাড়ির এই উদ্যোগে আসছেন আপনি, যে শাড়ির উদ্যোক্তা হলেন। আপনি তো একটা খুব সুন্দর শাড়ি পরে আছেন, ফুটে আছেন একদম। থ্যাংক ইউ। আসলে আমি ছোটবেলা থেকে যেমন রান্নাটা খুব ভালোবাসতাম, সেরকম ডিজাইন করে জামা পরাটা ভালোবাসতাম। তো যে কোনো একটা ড্রেস যখন আমি মার্কেটে যেতাম, এটা দেখলাম আচ্ছা সুন্দর, কিনবো, তখনই মনে হয় কি না, এটা তো আমি নিজেই তৈরি করতে পারি, একটু মানে একটা ডিজাইন করে, তার চেয়ে একটু সস্তায়। তো ওই থেকেই না আমি এখনো পর্যন্ত রেডিমেড জামা খুবই কম কিনি। আচ্ছা, মানে আমার মনে হয় যে আমি এটা এইভাবে তৈরি করব, এইভাবে। এমনকি শাড়িও আমার ম্যাক্সিমাম গুটি কয়েকটা শাড়ি মনে হয় আমার কেনা, কাতান এই টাইপের, কিন্তু যেহেতু আপনি বাজেটটা জানেন, তো এই জন্য একই ডিজাইনের, এটা কিন্তু আমার মধ্যেও আছে, যে বানাতে গেলে 20 টাকা লাগলো, কিনতে গেলে 40 টাকা লাগলো। এটা খাবারের ব্যাপারে কিন্তু তাই, রান্না বান্না বাইরে খাবার ব্যাপারে। তারপরে ওই যে দেখা যায় ওই যে ওইভাবে করতে করতে দেখা যায় পরে হলো আমি ওই যে জবে, যেমন পড়াশোনা শেষ করার পর ওই যে যেটা বলতে গিয়েছিলাম, আমার বাবা শেষে তো ওই যে ক্যান্সার ধরা পড়লো, ধরা পড়ার পরে ট্রিটমেন্ট হলো, তারপর শেষ থেকে 4-5 বছর পর আবার ব্যাক করে। হ্যাঁ, সেটাই সাধারণত অনেকের ব্যাক করে। আসলে বাবা মারা যায়, তখন আমাদের হলো, আসলে ওটা খুব কষ্ট বেদনাদায়ক ছিল, এই জন্য যে মানে আমার হাতের উপরে মারা গিয়েছে। হ্যাঁ, মানে মারা যাওয়ার আগে আমি খাইয়ে দিয়েছি, তারপর দেখলাম একটু বমি করেছে, মুছে দিয়েছি, আমি তখন বুঝতে পারি নাই আর নেই, মানে তাকিয়েছিল, চোখটা বন্ধ হয়ে গেল, মানে ওই জন্য একটু কষ্টটা একটু বেশিই লাগে। তারপর তো বিয়ে হয়ে গেল, আমার টার্গেট ছিল বিসিএস পরীক্ষা দেওয়া, আমি কোচিংও করেছিলাম। তারপর বিয়ে, ফার্স্ট বার আমি যখন বিসিএস পরীক্ষাটা দেই, সবই ঠিক ছিল, যে বাবার নামে ভুল ছিল, তো বাইবাতে যে আটকে যায়। তো সেকেন্ড বার যখন দিব আর কি পরীক্ষা, সবকিছু কাগজপত্র রেডি করে যখন পরীক্ষা দিব, তার মানে আমার বিয়ের পরের দিনই ছিল আর কি বিসিএস প্রিলি পরীক্ষা। আচ্ছা, তো
আমার মোবাইলটা আসলে আনফরচুনেটলি হারিয়ে যায়, আমি কোনো ফ্রেন্ডের সাথে যোগাযোগ করতে পারি নাই। তো একজনকে জিজ্ঞেস করলাম পরীক্ষা কয়টায়, সে বললো যে 10টায়। আচ্ছা আচ্ছা, আসলে তো পরীক্ষা 9টায়। তা আমি ওখানে যে পৌঁছেছি 1 ঘন্টা পরে। আর আমার সেন্টারটা পড়েছিল এমন একটা জায়গায় যে সরাসরি গাড়ি বা রিক্সা কিছুই যাচ্ছে না, অনেকটা পথ মানে হেঁটে যেতে হচ্ছে, অনেক ঘুরে যেতে হয়েছে। হ্যাঁ, যেতে যেতে আমার 1 ঘন্টা শেষ, আর হলো না। ঠিক আছে, এই গল্পটা কিন্তু ভুলে যাবেন না। আমরা আবার একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, এই গল্পেই ফিরে আসব। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি খুব শীঘ্রই। জীবনের খারাপ সময় তো থাকবেই, নইলে ভালো সময়টা বুঝবো কি করে। জীবনের পথ যত পিচ্ছিল হবে ততই মনে হবে সামনে একেবারেই মসৃণ পথ। তো আমরা সবসময় জীবনের ভালো দিকটাই দেখতে চাই, খারাপ দিকটাকে ভুলে যেতে চাই, কিন্তু মনে রাখতে চাই এই জন্য অভিজ্ঞতা হিসেবে। তো কিছু খারাপ দিক আছে, সেগুলো আসলেই খুব কষ্টের, সেটা হচ্ছে আপনজন হারানো। একটু আগে যে গল্প করতে করতে আমাদের রুবিনা কেঁদেই ফেলছিলেন, এই কষ্টটা এখানে আরও একজন যে অতিথি আছেন নাসরিন আপা, তারও আছে, আমারও আছে। এখানে যারা শুনছেন, আমাদের এই আড্ডা দেখছেন, তাদেরও মনে হচ্ছে যে বাবা মা নেই। এই কষ্টগুলোর সাথে অন্য কোনো খারাপ সময় মেলানো যায় না। তো ফিরে যাচ্ছি আবার আমরা রুবিনার সেই গল্পগুলো বাকি ছিল। একটু মন খারাপ হবে, একটু মন ভালো হবে, জীবন এটাই না। হ্যাঁ রুবিনা, বলেন আপনার সেই শাড়ি বিসিএস, আচ্ছা, এবং বাবার সেই খবরটা। তারপর তো আর থার্ড বার আমি যখন দিব, তখন আসলে আমার একদম প্রেগনেন্সির লাস্ট সময়ে, বেবি হওয়ার সময় আমি আর দিতে পারলাম না। তারপর তো এরপর আসলে ওইভাবে আর ছোট বাচ্চা টেক কেয়ার করা, স্বপ্নগুলো আস্তে আস্তে ওদিকটাই হয়ে গেল, একটা কিছু তো করতে হবে। তারপর কি করব, বাচ্চা রেখেও সেইভাবে বাইরে যে এতটা সময় দিব পারছি না। স্কুলে ঢুকেছিলাম, করে কিছু কয়েক মাস করি বা কয়েক বছর করে মনে হচ্ছে না, বাচ্চাদের জন্য একটু সময় দেওয়া দরকার, একটু অসুবিধাই হয়ে যাচ্ছে। তখন আবার ছেড়ে দেই। তখন আস্তে আস্তে যে কিছু তো একটা করা দরকার, আমি তাহলে ঘরে বসে কিছু করি। একটাই বাচ্চা না, 2টা। আচ্ছা, বড় হয়ে গেছে তো। হ্যাঁ, এক বাচ্চা হচ্ছে বড় ছেলে আমার, ও এবার A লেভেল দিবে। আর হচ্ছে ওর আল্লাহর রহমতে স্কলারশিপটা পেয়েছে হংকংয়ে। আচ্ছা, সেপ্টেম্বরের দিকে ইনশাল্লাহ চলে যাবে। আর হচ্ছে আর মেয়ে আছে সানিডেলে পড়ে, আচ্ছা, ক্লাস 7-এ, এবার 8-এ উঠবে, পরীক্ষা দিবে। ভালো। তারপরে ভাবলাম যে আচ্ছা কিছু একটা করি। তখন আস্তে আস্তে যেহেতু আমি জামা কাপড় তৈরি করি, তো আমার বোনরা বা আশেপাশে যারা ফ্রেন্ড সার্কেল আছে, ওরা বলে তোমার ড্রেসগুলো খুব সুন্দর, কোথা থেকে বানাও, কোথা থেকে কিনো, বা শাড়িটা ওই শাড়িটা কোথা থেকে কিনেছো। তো ওদের এই অনুপ্রেরণায় আসলে আস্তে আস্তে নিজের প্রতি আত্মবিশ্বাস তৈরি হয়ে গেল। হ্যাঁ, তারপর আমার বোন তো সবসময় বলে আসলে স্বীকৃতি, প্রশংসা, এগুলো মানুষকে আগাতে খুবই সাহায্য করে। তো আমার বোন বলে তুমি তৈরি করো, আমি সেল করার ব্যবস্থা করবো। একটা মেন্টাল সাপোর্ট, সেটাই সাহস হলো। তারপর তো ওই যে নিজের জন্য তৈরি করি, বোনের জন্য করি, তারপর কিছু করলে আগে নিজেদের মধ্যে, নিজের মতো। আমার বেশি এবং কম পুঁজিতে। হ্যাঁ, তো ওই যে দেখা যায় নিজেদের মধ্যেই আসলে এগুলো সেল হয়ে যায় বেশি পরিচিত। মতো অনলাইনে যেটা দিয়েছে সেটা আবার দেখা গেল বাইরের, হ্যাঁ, আমেরিকা থেকেও নিচ্ছে, তারপরে বা দূরের। এখন সবকিছু গয়না, মানে সরি, শাড়ি অনলাইনে, আলাদা কোনো শোরুম আছে না? শোরুম। আর রান্নাটাও অনলাইন। রান্নাটা স্পেশাল কি রান্নাগুলো করে? আমি আসলে শেফ কোর্সটা করেছি বেকিং এর উপরে। আচ্ছা আচ্ছা, কঠিন। হ্যাঁ, কুকিং, বেকিংটা হচ্ছে সব মেজারমেন্টটা আপনার। তো এই গল্পে আবার আসছি আপা, আপনার অনেকগুলো গল্প, আমার তো লোম একদম হয়ে গেছে যে জীবনটা কি আসলে। আপনার জীবনের খারাপ সময়গুলো কি আমাদের সাথে একটু শেয়ার করা যাবে? অবশ্যই। আসলে ওই যে দুটো ভাগ আছে, তো একটা হচ্ছে যে নিজের ব্যক্তিগত, আরেকটা হচ্ছে সমাজ, পরিবার, সবকিছুর খারাপ সময়ও কিন্তু আমাদেরকে খারাপ সময় দেয়। এই যে জুলাই অভ্যুত্থানের সময় আমরা সবাই খারাপ ছিলাম, কারোই কিন্তু খুব ভালো সময় ছিল না। সো এটা হচ্ছে যে আসলে দেশ সমাজ ভালো থাকতে আমরা ভালো থাকি, সবকিছু মিলেই ভালো থাকা, সবকিছু মিলেই ভালো থাকা। আপার সাথে ইকো করে বলতে হয় যে ওই রান্না
এটা আবার আমার জন্য ছিল ভয়ঙ্কর ভীতিকর একটা ব্যাপার। সো কিছুই পারতাম না। আমাদের তো আসলে বাড়ির মেয়েদেরকে বিয়ের সময় সুটকেসে সিদ্দিকা কবির আপা রেসিপি দিয়েই দেওয়া হতো। তো শ্বশুর বাড়ি যে টেরিবডি কাপাকাপি করতাম, আর শ্বশুর বাড়ি পড়েছিল বরিশাল। সো সেই জায়গায় তাদের হচ্ছে প্রচন্ড ভোজন রসিক, সব মজার মজার খাবার খেতে পছন্দ করেন। শাশুড়ি মাও ছিলেন ভালোই করা। তো সেখানে যে মনে হলো রান্না তো শিখতেই হবে। আপার মতো রন্ধন শিল্পী যারা আছেন, সিদ্দিকা কবির আপার বই, এগুলো খুব সাহায্য করেছিল, একটা পর্যায়ে শিখতে পারলাম। আমাদের সময় প্রত্যেকের এই বইটা আছে, এই বইটা আছে, থাকতেই হয়। তো আমি মেজারমেন্ট একদম পারফেক্ট। আমি প্রতিটা এপিসোড দেখতাম, একদম। তারপরে করতাম। তারপর যেটা হয়েছে যে আপা, যখন আমি এত চমৎকার একটা এনজিওতে একটা কেরিয়ার গড়ছি, আমার এক্সিকিউটিভ ডিরেক্টর হোসনের আপা ছিলেন ফিমেল, উনি বলেছেন নাসরিন তুমি এখান থেকে আইএনজিওতে যাবে, তোমার এরকম কেরিয়ার হবে, এই হবে। তখন বাচ্চাটা ছোট, 6 মাসের, তাকে রেখে আমার দেশের বাইরে যাওয়াও সম্ভব না। আবার এত ছোট বাচ্চা আমি পেরে উঠছিলাম না, সেই সকাল থেকে রাত পর্যন্ত কাজ, তারপর ঢাকার বাইরে এই প্রোগ্রামগুলো, এত কিছু দিলাম ছেড়ে। মানে এটা আমার জন্য একটা খুব কষ্টের কাহিনী ছিল যে আমি যখন একটা ইংলিশ মিডিয়াম স্কুলে ইন্টারভিউ দিলাম, সেখানেও আমাকে একটু গান গাইতে বলা হলো, গাইলাম, এবং তারা খুব পছন্দ করে টোরে যে না ঠিক আছে তুমি এখানে চলে আসো। তারপরে যে আপা, তারপর হচ্ছে যে সেখানে গেলাম, বাড়িতে যখন নাকি ফোন আসলো যে হ্যাঁ আমার ইংলিশ মিডিয়াম স্কুলে জবটা হয়েছে, আমার হাজবেন্ড খুবই খুশি হলেন, কারণ তখনও পর্যন্ত যে না এই ধরনের চাকরি যেন আমাদের মেয়েদের জন্য খুবই ভালো। তো কিন্তু আমার মনে হলো কি আমি অনেক বড় কিছু হারিয়েছি। আমার এক্সিকিউটিভ ডিরেক্টর তখন বলেছিলেন নাসরিন কেরিয়ারও তো একটা সন্তানের মতো, তুমি ভেবে দেখো। কিছু করার নেই, আবার আমি জয়েন করলাম। কিন্তু আপা ওখানে যে আমি ও লেভেলে টিচার ছিলাম, তারপরে আমি ওই জবটা ভালোবেসে ফেললাম, টিচিংটাকে খুব ভালোবেসে ফেললাম। তারপর ওখান থেকে আমি আমেরিকা স্কলারশিপ নিয়ে গেলাম, সেখান থেকে এসে আমি 3টা ইংলিশ মিডিয়াম স্কুলের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল ছিলাম। তখন বাচ্চাটা আস্তে আস্তে আমার সাথে স্কুলে যাচ্ছে, হচ্ছে যেহেতু স্কুলের জব, খুব সুবিধা হয়েছে ওর জন্য। আর যখন আমেরিকা গিয়েছি তখন বাচ্চাটা ছোট, এবং আমার হাজবেন্ড, তার বাবা পুরোপুরি সাপোর্ট দিয়েছে, শ্বশুর শাশুড়ি সাপোর্ট দিয়েছে। ভাইকে একটা স্যালুট দিতে হয় অবশ্যই। এবং সাপোর্টটা না পেলে তো আমার বাচ্চা আসলে আমার চাইতে বাবার দিকেই বেশি ছিল। সবাই বলতো খুব ভালো ট্রেনিং দিয়েছো, তো ছেলে তো সবসময় বাবার কাছেই বেশি থাকতে পছন্দ করে। তা আমি এই জন্য অনেক ফ্লাই করতে পেরেছি, এখনো করতে পারছি। তো কিন্তু ওই একটা জিনিস আমি সবসময় বলি যে ওই যে হারিয়েছি, তারপর আবার আমি 2010 সালে কিন্তু আমেরিকা থেকে এসে নিজের এনজিও ফর্ম করেছি। পরবর্তীতে আমি ওয়ার্ল্ড ব্যাংকে কনসালটেন্ট হয়েছি, এখন আমি ব্রুকিংস ইনস্টিটিউশনে কনসালটেন্ট। আমি মেয়েদেরকে বলি যে জীবনে আসলে কিছু হারিয়ে যায় না। হয়তো মনে হয় আমরা স্যাক্রিফাইস করছি, কিন্তু সন্তানের উপরে তো কিছু নেই, পরিবারের উপরে তো কিছু নেই। জীবন আমাকে ঠিকই, হয়তো সেই চাকরি থেকে আমি সেই কনসালটেন্ট হতাম, সেখানে জীবন আমাকে ঘুরিয়ে আমি এখন নিজের এনজিওর এক্সিকিউটিভ ডিরেক্টর। কিন্তু আপা যেটা আমার জীবনে চ্যালেঞ্জ হয়েছে জবগুলোতে, আমি জীবনে 3টা চাকরি ছেড়ে দিয়ে চলে এসেছি মুখের উপরে। 3টা চাকরি থেকে আমাকে বিদায় করে দেওয়া হয়েছে, দুটোই হয়েছে। এবং এত ডিসক্রিমিনেশনের শিকার, এবং অ্যাজ এ ফিমেল আমরা কত যে ঝামেলায় পড়েছি। মানে দেখা যাচ্ছে যে একটা বড় পোস্টে উঠে যাচ্ছি, 35 বছর বয়সে স্কুলের প্রিন্সিপাল হয়ে গেছি, মানুষ মানতেই পারতো না। একবার এক প্যারেন্টস এসে আমাকে বললো যে না প্রিন্সিপাল ম্যাডামের সাথে দেখা করব। উনি চলে আসলেন, এসে বলছে আপনার হরোস্কোপ কি, রাশি কি? আমি বললাম আমার হরোস্কোপ? বলে হ্যাঁ। আমি বললাম অ্যারাইজ মেষ। ওহ যাক, আমি এটা নিয়ে খুব টেনশনে ছিলাম, মেষ রাশি লিডিং ভালো, তাহলে আপনি পারতেও পারেন। এত মানে আমাদের দেশের কি হাস্যকর স্বনামধন্য যারা স্কলাস্টিকা তৈরি করেছেন, মঞ্জুরা আপারা, সানবিমসের মতো এত সফল সব মানুষ, আরো কত মানুষ যাদেরকে দেখে আমাদের যারা নমস্য, যারা আমাদের কাছে পাত্র, তাদের তারপরেও আমরা প্রতি মুহূর্তে প্রমাণ করতে হয়েছে যে না আমি নারী, আমিও পারি। কিন্তু এই স্ট্রাগল গুলো, তারপর যেটা হয় কি যে একটা বড় পজিশন, তখন দেখা যায় ওই পজিশনটার জন্য একজন আর্মি পার্সনেরও মনে হয় যে ওটা আমার হতে পারে, আমলারও মনে হয় আমার হতে পারে, একজন বিদেশিরও মনে হয় যে এটা আমার হতে পারে। ওই পজিশনগুলো কম, কিন্তু কম্পিটিশনটা অনেক বেশি। আর একজন নারী হিসেবে তখন খুব সমস্যা হয়। এমন একটা ঘটনা গেছে, এমন একটা সময় গেছে যখন আমাকে হঠাৎ করে বলে দেয়া হয়েছে, আমি বুঝতে পারছি, এবং আমি প্রতিবাদ করেছিলাম যে আমাকে বলা হয়েছিল আমার ক্যাম্পাসে 4-5 জন টিচারকে কালকে যেই স্যাক করতে হবে, কারণ তার স্যালারি অনেক বেশি।
আমি বলেছি যে আই ক্যান ডু দ্যাট, আমি তাদেরকে তৈরি করেছি এতদিন যাবত তাদের সাথে, এবং আমি নিজে এসিআর লিখেছি। কত বছর লাগলো? আর কত বছর লাগলো স্যাক করতে? কয়েক সেকেন্ড। তাহলে বললো যে না, তোমার বেতনটাকে ডাবল করে দিব। আমি বললাম বেটার আমারটা কমিয়ে দিয়ে হলো আমার টিচারদের রাখো। তারপরে তারা লেটার পাঠিয়ে দিল টার্মিনেশন, যে তোমার থাকার দরকার নেই। তারপর দিনই ছিল আমার ফ্লাইট থাইল্যান্ডে। আমি আপনার থাকার দরকার নেই? আমার থাকার দরকার নেই। আমি পেয়ে গেলাম একটা চিঠি বিকেল বেলায়, পরদিন সকালে আমার থাইল্যান্ডে ফ্লাইট। আমি ওখানে একটা মঙ্কদের সাথে একটা রিট্রিট প্রোগ্রামে আমি মেডিটেশন করতে যাব। আমি প্রচন্ড আহত হয়ে সেখানে গেলাম, এবং ওই সেই 12 দিনের রিট্রিট এবং খুব মঙ্কদের কাছাকাছি থেকে আমি বুঝতে পেরেছি। একজন মঙ্ক আমাকে বলল যে, তখন আমি মন খুলে কেঁদেছি, কথা বলেছি যে জানো আমার উপরে কত অন্যায় হয়েছে, কিভাবে আমার সাথে কত মানে আমি আমার যোগ্যতাকে নিয়ে কিভাবে মানে আমাকে হিউমিলিয়েট করা হয়েছে, অথচ আমি কি পরিমাণ সার্ভিস দিয়েছি। তখন সে বলছে ওখানে মেডিটেশনে গিয়েছিলেন? মেডিটেশনে গিয়েছিলাম। খুব মানে একটা দারুণ মিলে গেছে। আমি এই গল্পে আবার ফিরে আসছি, আমার ভীষণ ভালো লাগছে। ছোট্ট একটা বিরতি নিচ্ছে, একটা ছোট্ট বিরতিতে আবার যাচ্ছি, ফিরে আসছি খুব শীঘ্রই। বিরতির পর ফিরে এসে আপনাদেরকে তো একটা খুশির খবর জানাতেই হয়। নেক্সাস লেডিস ক্লাবের ফেসবুক মেম্বার কত ছাড়িয়েছে জানেন? 50,000-এরও বেশি, প্রায় 53,000। এজন্য আমাদেরকে আমরাই নিজেরা একটু হাতে তালি দিচ্ছি। আর নতুন যারা যুক্ত হতে চাচ্ছেন আমাদের এই আড্ডায়, টেলিভিশন স্ক্রিনে দেয়া আছে আমাদের জুমের আইডি এবং পাসকোড, তাড়াতাড়ি আপনারা যুক্ত হয়ে যান। আপা, আপনার গল্পটা একটু শুনে নিই। তারপর যখন মেডিটেশনে গেলাম, ওটা 12 দিনের রিট্রিট প্রোগ্রাম ছিল, কোনো মোবাইল না, কোনো কিছু নেওয়া যাবে না, একদম ধ্যান। এবং ওটা হচ্ছে একটা মেডিটেটিং সি এর পাশে। সো বলা হতো ওই সমুদ্রটা কখনো নড়ে না। আমি ঠিকই দেখেছি, ঝড়ও উঠেছে, ওটা একেবারে মেডিটেটিং সি। আশ্চর্য একটা ব্যাপার, সেটা একদম সমুদ্রের মাঝে। সেখানে আমার মনে হয়েছে কি যে একদম হিলিং, যেটাকে আমি একদম মনে হচ্ছে আমার সব কিছু ওখানে ধুয়ে মুছিয়ে রেখে আসছি। মঙ্কদের সাথে বসেছি, একজন মঙ্ক এখনো আমি মনে করতে পারি, লনপি জন বলতাম আমরা। সে আমাকে বলেছে যে তুমি যে কি করবে, রিভেঞ্জ নিবে নাকি ক্ষমা করে দিয়ে তোমার মতো করে সেইটাকে শক্তিতে কাজে লাগাবে। দে হেল্প মি আ লট। তারা আমাকে বুঝিয়েছে যে তোমার এই জীবনের কষ্টটা এটা শক্তি হবে। ঠিকই আমি ফিরে এলাম। আমার এখনো মনে আছে যে তখন মনে হতো কিন্তু মাঝে মাঝে শক্তি হয়। তারপর আমার সেটা মানুষকে, জি আমার মনে হচ্ছে যে একদম আসলে ওই শক্তিটাই তখন আমাকে প্রেরণা জুগিয়েছে। আমি আমার নিজের মতো করে অর্গানাইজেশন শুরু করে কাজ শুরু করেছি, এবং আসলে আমার মনে হয়েছে কি আমাকে ধাক্কা মেরে সরিয়ে দেওয়া হয়েছে, কারণ আমাকে আরো অনেক মেয়ের জন্য কাজ করতে হবে। এখন আমার অর্গানাইজেশনে অনেক লার্নিং সেন্টার, অনেকগুলো জায়গায় আমরা ফিমেলদের নিয়ে বিশেষ করে কাজ করছি। সেই লার্নিং সেন্টারে মেয়েগুলো অসহায়, যারা একটা ক্লাসের একটা টিউশন ফির জন্য পরবর্তী ক্লাসে উঠতে পারে না বলে বিয়ে হয়ে যায়, তাদেরকে যখন একটা ধাপ করে এগিয়ে নিয়ে যাওয়া হয়, আমার মনে হয় যে না, ওটা ছিল আমার ব্যক্তিগত ডেভেলপমেন্ট। এখন সমষ্টিগতভাবে ওদের নিয়ে আমি আগাতে পারছি, আর ওদের জীবনের দুঃখগুলো দূর করতে পারছি। রুবিনা, আপনার গল্পগুলো একটু শুনি। হেরে যাওয়া, জিতে যাওয়া, এগিয়ে যাওয়া, পিছিয়ে যাওয়া, এবং আজকে তো একটা সুন্দর জায়গায় আছেন এত কিছুর পরে নিশ্চয়ই। হ্যাঁ, আসলে মেয়েদের অনেক বাধা বিপত্তি, অনেক কিছু পার করে দিয়ে মেয়ে পুরুষ নারী সবারই থাকে, মেয়েদের একটা আলাদা ব্যাপার থাকে কিছু, যার জন্য দায়িত্ব বেশি। হ্যাঁ, সেটাই। মেয়েদের সেগুলো পার করে এই পর্যন্ত এসেছি, এবং এখানে আসতে পেরেছি, সেজন্য আপনাকে এবং নেক্সাস টেলিভিশন লেডিস ক্লাবে, এটা তো একটা দারুণ প্ল্যাটফর্ম। নেক্সাস টেলিভিশন লেডিস ক্লাবের অনেক কথা বলা যায় না, বলা ইউনিক, এবং এক্সচেঞ্জ হয়, অনেক কিছু জানার থাকে, অনেক কিছু। হ্যাঁ, নিজের অভিব্যক্তিগুলো যেগুলো অনেক আমরা, সুতরাং এই এটার প্রোডিউসার যে জাকিয়া সুলতানা, তাকে আমরা একটা ধন্যবাদ দিতে পারি। এবং আজকের এই এত বড় একটা অ্যাচিভমেন্ট, 50,000 ছাড়িয়েছে, সেটার জন্য আমরা এই পুরো টিমকে, জাকিয়া সুলতানার সাথে যারা পুরো টিম আছে লেডিস ক্লাবের, তাদেরকে আমরা অভিনন্দন জানাতেই পারি অবশ্যই। হ্যাঁ, তারপর আচ্ছা, তারপরে এইভাবে তো আস্তে আস্তে শুরু করলাম আমার বুটিক্স শাড়ির বিজনেসটা। তারপর পাশাপাশি মনে হলো যেহেতু আমি তো রান্নাটা ভালোই পারি, তা আমার বিয়ের পর দেখা যেত কি আমার হাজবেন্ড বা শ্বশুরবাড়ির লোকেরা, যেমন আমার বাবাও খুব পছন্দ করতো, বা যখন গেস্ট আসতো, এটা খেয়ে দেখো অনেক মজা, আমার মেয়ে বানিয়েছে।
সেই বলতো সেই হ্যাঁ। মেয়ের ইয়েগুলো করতো আমার তারপর মেয়ে বিয়ের পর যখন আমার হাজবেন্ডকে একটা কাচ্চি বিরিয়ানি বানিয়েছিলাম, নিয়ে গেল অফিসে, তখন এসে বলল যে সবাই খেয়ে প্রশংসা করেছে, তুমি এক কাজ করতে পারো, এটা মানে যে ক্যাটারিং বিজনেস করতে পারো। তো আস্তে আস্তে নিজে আত্মবিশ্বাসও বাড়লো। তারপর বললো যে রান্না তো মোটামুটি পারি, আমি বেকিংটা তাহলে একটু আচ্ছা কোর্সটা করি। আচ্ছা, রান্নার গল্পে আমরা আসছি। আমাদের জুমে দুই বন্ধু চলে আসছে, একটু কথা বলে নিই। দুজনেই আসছেন, রুমন রুমা এবং সুরমা আপা। সুরমা আপা শুনতে পাচ্ছেন আমাকে? জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুভ সন্ধ্যা। আপুদের শুভেচ্ছা। আপু বলেন। কি বলবো, আপনার তো গান শুনে কথা শুনে মুগ্ধ হয়ে থাকে, আর কি বলবো আমি, বলুন। আপনাকে দেখেই ভালো খুব লাগছে। খুশি লাগতেছে যে আমাদের এই নেক্সাসের যে লেডিস আড্ডার ইয়েটা অনেক সদস্য বেড়েছে। হ্যাঁ, এই জন্য আমি 53,000। হ্যাঁ, আমরাও তালি দিচ্ছি আবার। খুব খুশি লাগলো জিনিসটা জেনে। আর সবচেয়ে বড় কথা যে আমরা এখানে বসে যে মনের কথাগুলো বলতে পারতেছি, সমস্যার কথাগুলো বলতে পারতেছি, আবার সবার সমন্বয়ে একটা সমাধান পাচ্ছি, এটাই তো অনেক বড় পাওয়া আমাদের। সেই জীবনের খারাপ সময়, আজকের যে বিষয়, এটা নিয়ে কিছু বলবেন না? এটার সাথে মিলিয়ে কোন একটা গান গাইবেন, কোনটা করবেন? আপনাকে দুটো অপশন দিলাম, কোনটা বেছে নেবেন? আপু কোনটা শুনতে ইচ্ছে করতেছে? আপনার যেটা মন চাবে, আমারও সেটা মন চাবে, আপনি বলুন। এই মুহূর্তে অবশ্য গানের নাই, আচ্ছা, তবে শুনাই, গান শুনাই। হ্যাঁ, এটা আমারই গাওয়া একটা গান, লিখা হচ্ছে আমার এক ভাই, ওনার লিখা, খলিলুর রহমান, ওনার লিখা, সুর দেওয়া ওনার। আমি প্রথম গেয়েছি এই গানটা শোনাই প্লিজ। আগুনের সন্ধ্যায় এলো মেলো হাওয়ায়, মনে খানে খানে মন হারিয়ে যায়। ফাগুনের সন্ধ্যায় এলো মেলো হাওয়ায়, মনে খানে খানে মন হারিয়ে যায়। ফাগুনের বাহ, সন্ধ্যায়। দারুণ দারুণ দারুণ, অনেক ধন্যবাদ। আপনার মন একটু হারিয়ে যাক। এই ফাঁকে আমরা আরেকজনের সাথে একটু গল্প করি। রুমন রুমা কেমন আছেন? শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা আপু। শুভ সন্ধ্যা। আজকের বিষয় নিয়ে কিছু বলবেন? জীবনের খারাপ সময়, এটার তো। জি আপু। জি বলুন। জি আপু, শুভ সন্ধ্যা। স্টুডিও সবাই দুজনকে অভিনন্দন, আর তোমাকে আবারও ধন্যবাদ আমাকে সেদিন এত সুন্দর করে স্বাগতম জানার জন্য। আচ্ছা, তা ভাবলাম যে আজকেও আবার রেগুলারিটি মেইনটেইন করি, মাঝখানে একটু গ্যাপ পড়ে গেছে, আমি আগে রেগুলার বসতাম। আচ্ছা, আর আমার সব সময় আমার খারাপ সময়গুলো নিয়েই কথা হয়, আজকেও এই টপিকটা মিলে গেল, চলে আসলাম। আচ্ছা, আমার অনেকগুলো খারাপ সময়, ভালো সময়ও ছিল, কিন্তু দুটো খারাপ সময়ের কথা বলি। আমার বাবা চলে যান নাফেরাত দেশে 96-এ, আর আমার ছোট ছেলে চলে যায় 2019-এ। এই সময়গুলো আমি ভুলতেই পারি না, মানে এই সময়গুলোর মতো খারাপ সময় আমার কখনো ছিল না। এই মানে আল্লাহ পাক মানে মানুষের খুব প্রিয় মানুষকে সরাই ফেলে না, এই আমার জীবনের খুব পছন্দের দুজন মানুষকে আল্লাহ পাক সরাই নিয়ে গেছেন ওই পারে, ওরা দুজনই। এই সময়গুলো আমার মানে খুবই পীড়াদায়ক, এই কষ্ট বলার মতো না, এটা মানে আসলে বলার মতো না আর কি। রুমন রুমা, আপনাকে এ ব্যাপারে আসলে ওই যে একটু আগে আমি আলাপ করছিলাম, দোয়া ছাড়া আর কিছু নাই, সান্ত্বনা দেওয়ার আসলেই কিছু নেই। তারপরও বলবো, বেঁচে থাকা অবস্থায় আমাদের চারপাশে যারা আছে পরিবারের, তাদেরকে নিয়ে তো বাঁচতে হবে। হ্যাঁ সেটাই, হ্যাঁ তাদেরকে নিয়ে বাঁচতে হবে। তো কে আছে? হাসিনা আপা আছেন এবং নার্গিস আপা আছেন। আচ্ছা, আমরা একটু বিরতিতে যাই, বিরতি থেকে এসে আবার গল্প হবে, আড্ডা হবে। মনটা ভালো করুন রুমন রুমা, ফিরে আসছি অনেক গল্প নিয়ে। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি খুব শীঘ্রই। ফিরে এলাম একটা ছোট্ট বিরতির পরে। আসলে আজকের যে বিষয়টা, সেটার সাথে মানুষের
খারাপ সময়ের কথাগুলোই খুব চলে আসে, এবং সেটা যদি হয় প্রিয়জন হারানোর কথা। একটু আগে আমরা সেটাই শুনছিলাম। এখানেও যারা আপনারা আছেন আমাদের সাথে যুক্ত, তাদের ওরকম খারাপ সময় গেছে, খুব দোয়া করি আপনাদেরকে মানসিক শক্তি দিই, আপনারা সামনের দিকে আগান। আপনাদের চারপাশে যারা আছে তাদেরকে নিয়ে যতদিন বেঁচে আছি আমরা। ফিরে যাচ্ছি আবার জুমের আমাদের বন্ধুদের কাছে। হাসিনা আপা, হাসিনা আপা শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা সবাইকে। ওয়ালাইকুম আসসালাম, শুভ সন্ধ্যা। জি আপু, বলুন। বলা আজকে শুরু করবো না জিজ্ঞেস হ্যাঁ, করবেন? একদম শুরু করুন, যা মন চায়। মন খারাপের আজকে আসলেই একটা বিষয় আছে আমার, একদমই রিসেন্টলি মাত্র কয়েকদিন ধরে, অনেকদিন পরে ছুটিতে ছোট মেয়েটা বাসায় আসছিল। তা আজকে আমি বাসায় ঢুকে চা বানাচ্ছিলাম, আর চিন্তা করতেছিলাম মানে ঘরে ঢুকার পর একটা মানে চিরাচরিত, যখন থেকে বাচ্চারা ঢাকায় চলে গেল পড়াশোনার জন্য, দরজাটা খোলার পরেই ঢুকেই দেখবো যে অফিস থেকে এসে ওরা যে রুমে জুতাটা পরে না, ওই জুতাটা দরজার সামনে পড়ে থাকে। আসলে মানে এগুলো মানে কি বলবো। হাসিনা আপা হাসুন, আপনি সব সময় হাসেন, আজকে হাসতে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা নার্গিস আপার, হ্যাঁ বলুন। চলে গেল, দরজা ঢুকেই দেখি যে ওই জুতাটা পরে আছে, মানে পায়ে নাই, এই আর কি। দেখি খারাপ। না, মনটা ভালো করুন আপা, আমার বাচ্চাটাও একটি মাত্র সন্তান আমার, আমাদের কাছ থেকে দূরে, এটাই জীবন আপা। আমরাই বাচ্চাদেরকে কি বলবো, আপনি একটু হাসেন, আপনি না হাসতে কিন্তু আমার ভালো লাগে না। নার্গিস আপা একদম কান্নাকাটি করতে পারবেন না, একদম সুন্দর করে হেসে হেসে, আপনি সবসময় যেরকম হাসেন সেরকম হেসে হেসে কথা বলবেন। নার্গিস আপা শুনতে পাচ্ছেন? আসলে জীবনটা কেমন জানি, উত্থান পতন তো থাকবে, সুখ দুঃখ তো থাকবে, তার মধ্যে খারাপ দিনগুলো যখন আসে আর যখন খারাপ দিনগুলোর মাঝখানে আপনজন জড়িত থাকে, এগুলা বলার মতো আর কিছু থাকে না। সবচেয়ে বড় কথা যে চলতে হবে বলেই আমরা চলি, আমরা আগাই সামনের দিকে, এটাই আর কি। আর আমিও আমার জীবন থেকে সবচেয়ে বেশি মানুষকে বুঝতে পারছি করোনার সময়টা, এমন একটা গেছে, আমার নিজেরও করোনা হয়েছিল, সেই সময়গুলো, সেই দিনগুলো একটা ভয়াবহ একটা সব সময় দিন একটা গেছে, যে আল্লাহর মতো আমরা ওভারকাম হয়ে চলে আসছি। এখন আমাদের দেশ, অনেক 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 ধন্যবাদ নার্গিস আপা। একটু মমি সুফিয়ান আপার কাছে যাচ্ছি, শুনতে পাচ্ছেন? শুভ সন্ধ্যা আপু। শুভ সন্ধ্যা। জীবনের খারাপ সময়, আসলে আজকের বিষয়টাই এমন যে কেউ আর হাসতে পারছি না, তারপরও চাই আমরা আবার হাসি খুশি থাকতে। আজকের বিষয়টা নিয়ে একটু ছোট করে বলুন। জি আপু, আজকের মানে জুমাদের বিষয়টা অনেক ভারাক্রান্ত হয়ে গেল, মানে হাসিনা আপুর কষ্টে আমরা অনেক কষ্ট পাচ্ছি, কারণ আপুর ছেলে পেলেগুলো বড় হয়ে গেছে। আমি ওইটাই চিন্তা করছি যে আমারও তো একটা ছেলে, আর কিছুদিন পর ইন্টার পাস করবে, কোথায় ভর্তি হবে, এই তো আপু এগুলো নিয়েই মানে মনটা খারাপ হয়ে গেল আপু। থাক তাহলে আজকে। হ্যাঁ, মন খারাপ করার কিছু নেই, মনটা ভালো করুন। রিতা আপা, রিতা খানম, মিতা আপা শুনতে পাচ্ছেন? মিতা খানম আনমিউট করুন, আনমিউট করতে হবে। ওকে, জি 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 জি, শুভ সন্ধ্যা, কেমন আছেন? জি শোনা যাচ্ছে। শুভ সন্ধ্যা সবাইকে, আপনাকে অনেক শুভেচ্ছা, সবাইকে খুব সুন্দর লাগছে। আর আজকের টপিকটা আসলে মন খারাপের, এটা শুনে আমারও এরকম একটা স্মৃতি, আজকে আমারও মনটা খারাপ ছিল, কারণ আজকে আমার মেয়ে ছেলে দুজনেই আমেরিকায়, ওরা মেয়ে পিএইচডি শেষ করে চাকরি করছে, আর ছেলে হয়তো এইবার গেল পিএইচডি করার জন্য। তো ছেলে তো এতদিন আমার বাসাতেই ছিল, তো আজকে দুপুরে যখন আমি ভাত খেতে বসছি তখন আমার মনে হলো ওর রুমে থেকে ও বের হয়ে আসতেছে। তো আমার আসলে মনে হলো খুবই, মানে বুকের মধ্যে যেন কেমন করে উঠলো, খারাপ লাগছে আর কি আমার, কথা শুনে আমারও এটা মনে হলো আর কি। বাচ্চারা বড় হয়ে যখন দূরে, ভালো লাগে, ওরা ওদের কেরিয়ার, ওদের কাজ করার জন্য যাচ্ছে, কিন্তু স্বাভাবিক, ওরা একটা সুন্দর জীবনের জন্য যাচ্ছে, এবং সেই সুন্দর জীবনের স্বপ্ন তো আমরা বাবা মারাই দেখাচ্ছি, আমরাই সাপোর্ট দিচ্ছি। এই মানে ওদের সাকসেস মানে আমাদের মন ভালো হয়ে যাওয়া, হ্যাঁ খারাপ লাগাটা থাকবে। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে, অনেক ভালো লাগলো। ফিরে যাচ্ছি আবার স্টুডিওর বন্ধুদের কাছে। নাসরিন আপা।
আমার শুনলেন তো এদের গল্প, ওনাদের কথা শুনে মনে হলো যে জীবনের গল্প সব একই। আপনার সাথে কথা হচ্ছিল যে আপনার মেয়েটা এখন অস্ট্রেলিয়ায় আছে, ও পড়াশোনা করছে। আমার ছেলেটাও আসলে ল নিয়ে পড়ছে লন্ডনে, কোভেন্ট্রি ইউনিভার্সিটিতে, এখন ব্যারিস্টারি শুরু করবে, একমাত্র ছেলে। সো যখনই আসলে ওই রুমটা সেইভাবেই থাকে সাজানো গোছানো, কখন আসবে। সো এখন আবার এসেছে ছুটিতে। কিন্তু এই সময়গুলো মানে একটা সময় আমি যখন বিদেশে গিয়েছি তখন মনে হতো একটা রাতও ঘুমাতে পারতাম না কখন বাচ্চাটার কাছে যাব। এখন হয়তো আমার ছেলেরও সেই অনুভূতিটা হয় আবার কবে বাবা মায়ের কাছে যাব। কিন্তু কিছু তো করার নেই আসলে, এখন গ্লোবাল একটা তারপরেও এখন যেটা হয় যে শুধু ছুঁইতে পারি না, অন্তত দেখতে তো পারি। আমি তখন ভাবি আগে যে শুধু একটা চিঠির অপেক্ষা ছিল, দেখা হতো না বছরের পর বছর, সেই দিক চিন্তা করলে তো আসলে আমরা অনেক দেরিতে পেতাম। আপনার বাচ্চারা কি কাছে? আমার বাচ্চা এখনো আপাতত কাছে আছে, এটার কয়েক মাস পরে ছেলে দূরে চলে যাবে। ছোট্ট করে বলুন, আমরা একেবারেই আমাদের আড্ডার শেষ পর্যায়ে ছোট করে কিছু দর্শকদের উদ্দেশ্যে বলতে পারেন, আপনার কোনো সাজেশন বা আপনার নিজের কিছু অভিজ্ঞতা শেয়ার করতে পারেন। আসলে যখন এই যে মিতাপা আমাকে বলল নেক্সাস টেলিভিশনে তুমি আসবে কিনা, আমি শুনে খুব রাজি হয়ে গেলাম। এমন একটা প্ল্যাটফর্ম যেখানে এসে আমরা আমাদের সব গল্প করতে পারি সমমনাদের সাথে, খুবই মানে ভালো একটা অনুষ্ঠান। তো খুবই ভালো লাগছে। আর সবাইকে বলবো তোমরা অনেস্ট থাকো, নিজেকে মহিলারা যারা নিজেকে আত্মনির্ভরশীল করে তোলো। অর্থনৈতিক নির্ভরশীলতা আসলে না থাকলে পরিবারে ততটা সম্মান আসলে থাকে না। সেটাই। অনেক ধন্যবাদ আপা। আপনি যদি গান শোনান তাহলে আমি বিদায় নিয়ে একটু গল্প, আপনার গান শুনতে শুনতে বাড়ি ফিরে যাব। গান কি রেডি? গাওয়াই যায়। আচ্ছা, তাহলে আমি বিদায় নিয়ে আসি, আপনার গল্প শুনে গান শুনে বাড়ি ফিরে যাব। ফিরে যাচ্ছি একটু মন খারাপ নিয়ে, কিছু করার নেই, এইটাই জীবন। মন খারাপ নিয়ে বাড়ি ফিরবো, আবার বাড়ি গিয়ে দেখবো একটা নতুন স্বপ্ন। জীবনটা সুন্দর, জীবনটা খুবই ভালো, এভাবেই জীবন চলে, নইলে তো জীবন থেমে যায়। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার সামনের আড্ডায়। আমরা একটু নাসরিন আপার সাথে একটু গল্প করে গান শুনতে শুনতে বাড়ি ফিরে যাব। ছোট্ট করে দর্শকদের উদ্দেশ্যে একটু বলে আপনার গান শুনে আমরা বাড়ি ফিরে যাই। জীবনে আসলে খারাপ সময় থাকবেই, আসলে জীবনই শিখিয়েছে যে খারাপ সময়টাও আসলে আসে ভালো কিছুর জন্যই। এই খারাপ সময়গুলো কিন্তু আমাদেরকে শক্তিশালী করেছে। যখন বয়সের সাথে সাথে এখন একটা মেয়ে জিজ্ঞেস করে আমি এখন কি করব, কিভাবে নিজেকে আবার এই জায়গায় নিয়ে আসব, তখন আমরা জীবনের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে স্ট্যান্ড আপ, আবার দাঁড়াও, হ্যাং অন, ধরে রাখো, তোমার জীবনে ভালো দিন আসবেই। এমনও অনেক জায়গায় গিয়েছি যখন বলেছে আমার মনে হচ্ছিল কালকে রাতে আমি একদম আই এম কমিটেড টু সুইসাইড, মরেই যাই, চলেই যাই, আবার আমি উঠে দাঁড়িয়েছি। অসাধারণ বলেছেন, অসাধারণ। মোরাজি গাথা হলো না মালা, মোরাজি গাথা হলো না, পরের তোলা ফুলে ভরা ডালা, পরের তোলা ফুলে ভরা ডালা, মোরাজি গাথা হলো না।